শঙ্কর্ষণ বাবু, এই যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো তার বাইরে বেরিয়ে এসে অন্য কোনো অরাজনৈতিক বিষয়ের প্রতি কি মানে একটা মানুষ খানিকটা বোধহয় বীতশ্রদ্ধ হয়েই সেদিকে কি ঝোঁকার একটা টেন্ডেন্সি, একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে? আমরা যদি তামিলনাড়ুতে টিভি কে এবার যে যারা ক্ষমতায় এসেছে, খুব সাম্প্রতিককালেই তারা তৈরি সেই দলটি, এবং সেরকম ভাবে সেই রাজনৈতিক দল নয়। এই সমস্ত ঘটনাগুলো পরপর যদি দেখা যায়, সেরকম কি মনে হয়? মানে আমার মনে হয় না এখনো সেটা ঠিক বলার সময় হয়ে গেছে, কারণ দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে এরকম কিন্তু ইনস্টেন্স আগেও হয়েছে। এনটি রামারাওর সময়ও, এনটি রামারাও যখন টিডিপি তৈরি করে 1980s 82 বা 83-তে, এখন এক্স্যাক্টলি আমার মনে নেই, যেমন অনেক কিছু হতো, কিন্তু আমি শিওর সুভাষিস বাবু ভালো বলতে পারবেন এক্স্যাক্টলি এটা। তখনও এরকমই একটা, উনিও ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল স্টারস অফ দ্যাট ইন্ডাস্ট্রি, সেখান থেকে উনি দল তৈরি করেছেন। এমজি রামচন্দ্রনও কিছুটা তাই, তারও আগে। তো সাউথ ইন্ডিয়াতে এই টিভি কে আজকে বিজয়ের এটা একটা ইতিহাস আছে। সো আমার মনে হয় না সেটা এর সঙ্গে রিলেট করার কোনো ইমিডিয়েটলি কোনো রিজন দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা গ্রুপ অফ লোক তো আছেই যারা, অ্যান্ড এটা সাইলেন্ট মেজরিটি। আমাদের দেশে যে কোনো 2024-এর ইলেকশনে দেখা গেছে যে মোটামুটি উইনিং পার্টি, সে যেই হোক, যে এবার হিস্টোরিক্যালি আজকে বিজেপি, আগে কংগ্রেস, যাই হোক, ওই অ্যাপ্রক্সিমেটলি 35 to 38% ভোট পেয়ে যেতে। খুব ভালো কপাল হলে ওই বোধহয় রাজীব গান্ধী বোধহয় 85-এ 40 সামথিং পেয়েছিলেন, তার বেশি খুব একটা কোনোদিন কেউ পায়নি। তার মানে 60%-এর ওপর ভোট লোকে দেয় না, বা মানে 60%-এর ওপর ভোট এগেনস্ট এবং ডায়নার পর্যায়ে পড়ে। তো সেইখান থেকে দেখতে গেলে তো একটা লার্জ চাঙ্ক আছেই যারা এস্টাবলিশড প্রসেস, এস্টাবলিশড, ভালো খারাপ অন্য কথা, কিন্তু এস্টাবলিশড পলিটিক্যাল সিস্টেমকে সাপোর্ট করেন না। এবং তারা ডেফিনেটলি এটা, মানে তারা এইখানে এরকম একটা অপরচুনিটি পেলে, আর আজকে সোশ্যাল মিডিয়াতে এটা মাস মডেলে যখন আমি আমার ওপিনিয়ন দিতে পারছি, নিজের মুখটা সামনে না রেখে টেকনিক্যালি, যে আমাকে কেউ ব্র্যান্ড করতে পারবে না, এই অ্যাডভান্টেজে যখন আজকে আমার কাছে আছে, তখন এরকম বেশ কিছু লোক ওপিনিয়ন নিশ্চয়ই দেন, এবং তারা এটা সাপোর্ট করছে, তারা আছে। যেটা সুদীপ্ত দা বললেন সেটাও ভেরি ইম্পর্টেন্ট, এরা কি কালকে যদি এটা ডিজাইন করে একটা পার্টি তৈরি হয়, যে কোনো একটা, মানে আপের মতো একটা এন্টিটি যদি তৈরি হয়, এরা কি তাহলে কি এরাই এদের সাপোর্ট করবে, নাকি যারা এটাকে ডিজাইন করে নিয়ে আসছে, যে পলিটিক্যাল পার্টি হোক, তারা এটাকে ইন সাম ফর্ম অর দ্য আদার হাইজ্যাক করে তাদের সুবিধার্থে নিয়ে যাবে, সেইটা বলা খুব মুশকিল এট দিস পয়েন্ট। কিন্তু এইটা তো ডেফিনেটলি আছে। হ্যাঁ, অনেকেই এটা বলছেন যে এর পেছনে একটা ডিজাইন আছে, কেউ এটার পেছনে রয়েছে যারা সামনে আসছে না, যেমন আম আদমি পার্টির সময়ও দেখা গেছিল। সেটাই কি মনে হয়? বলা খুব মুশকিল আমার আমি এখনো অব্দি আমার মনে হয় না সেরকম কোনো ডিজাইন, কারণ এটা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, সেইটা এত তাড়াতাড়ি তাহলে ডিজাইন করে করা খুব মুশকিল। কারণ প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের কমেন্ট আর এটার প্রসেস শুরু হওয়ার মধ্যে কদিন, বোধহয় 2 দিন না 3 দিনের মধ্যেই ব্যাপারটা শুরু হয়, এবং তারপরে মানে ডিজাইন, তাহলে তো বলতে হবে অনেক বড় ডিজাইন, মানে কেউ এটা প্ল্যান করে চিফ জাস্টিসকে দিয়ে বলিয়ে, এটা আবার সেই গল্পের গরু গাছে ওঠার মতো হয়ে যাচ্ছে আর কি, সেটা বলা মুশকিল। অনেকে এরকম বলছেন যে দেশের এই মুহূর্তে যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো থেকে মুখ ফেরানোর জন্য সিজেআই এরকম একটা মন্তব্য করলেন, এবং মানুষ এটা নিয়েই মেতে রইল, বাকি সবকিছু ভুলে গিয়ে। সেটা আমি বলবো না, কারণ সিজেআই বা সিজেআই বেঞ্চ এবং অন্য অনেক বেঞ্চই, এবং অনেক এই ইদানিং কালে এরকম অনেক ওরাল অবজারভেশন করেছেন ইন কোর্ট, যেটা অবভিয়াসলি সুদীপ্তর সঙ্গে আগে যেটা কথাটা হচ্ছিল, কোনো অর্ডারে, কোনো ফর্মাল এতে নেই, এবং সেই জন্য এটা উইল নেভার বি রেকর্ডেড অ্যাজ এ কোর্ট প্রসিডিং ইন সাম সেন্স, ইন এ ফর্মাল স্ট্রাকচার, যেগুলোর কোনো মানে হয় না। যেরকম এই চিফ জাস্টিসের বেঞ্চেই একজন মাননীয় বিচারপতি বলেছেন, একবার ভোট না দিলে কি হবে, পরের বার দিয়ে দেবে, এরকম কমেন্টও আমরা শুনেছি। মানে এই আমার মনে হয় না এটা অতটাও প্ল্যান। কিন্তু অন্য একটা কথা যেটা আপনি আগে বললেন, আমি যেটা আই সাপোর্ট দ্যাট ফুললি,
চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু ওনার কথার জন্য দুঃখ প্রকাশ করেননি। উনি খালি মানে আমি যেটুকু ওনার এটা শুনে বলি, খালি বলেছেন যে আমার এই একটা লাইন বা একটা সেন্টেন্স হোয়াটএভার এটাকে মিডিয়া মিসকোট করেছে। উনি একবারও কোথাও কিন্তু বলেননি যে আমার ভুল হয়েছে, আমি ভুলবশত এটা বলে ফেলেছি এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। ইন সাম সেন্স উনি ব্যাপারটা মিডিয়ার উপরে করে দিচ্ছেন এবং জাস্টিসদের একটা অদ্ভুত আছে না, আমরা তো এটাকে নিয়ে কিছু বলতে পারবো, কারণ কিছু বেশি কিছু করলেই আমাদের এগেইনস্টে কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। এবং এটা আমাদের দেশে একটা বিশাল বড় প্রবলেম যে আমরা এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে কোনো জিনিস আমরা জাজমেন্ট এবং জাস্টিস প্রসিজিয়ারকে ডিফাইন করতে পারি না। আমার একটা জাজমেন্ট, আমার মনে হতে পারে একজন জাজ ঠিক করেননি, কিন্তু উনি একটা জাজমেন্ট দিয়েছেন, আমি একটা পজিশনে বসি, আমার এইটা মানে একটা প্রপার সিস্টেমে এটা হওয়া উচিত, আমার বলার অধিকার থাকা উচিত যে আমি এই প্রসেসটা বা এটাকে ঠিক মনে করি না, কিন্তু আমাদের দেশের নিয়ম বলছে এই জাজমেন্টটা আমায় ফলো করতে হবে এবং আমি সেই জিনিসটা ফলো করবো। কিন্তু আমি ফলো করলেই যে আমাকে প্রসেসটাকে মেনে নিতে হবে ঠিক বলে, এটা আমার বলার কোনো দরকার। সেটা যদি আমরা বলি তাহলে উই রান দ্যাট ভেরি থিন লাইন যে আমরা কি কন্টেম্পটে যাচ্ছি, আমরা এগ্রি টু ডিসএগ্রির কনসেপ্ট বলে দিচ্ছি। দ্যাট ইজ আ প্রবলেম ইন দ্য হোল প্রসেস। একদম ঠিক। আমি দর্শকদের জন্য এটা আমরা বারবার বলি, আজকে আরেকবার বলছি, এটা হচ্ছে আমি যদি কোনো এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো জাজমেন্ট সম্পর্কে যদি আমার মনে হয় যে এটা ঠিক হয়নি, এটা বিচার হয়নি, সে কথা আমি বলতেই পারি। আমি যা বলতে পারি না, যেটা আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে কোনোদিন বলিনি, বলবো না, ফোর্থ পিলার উইথ দ্য পিপল কোনোদিন বলেনি, বলবে না, সেটা হচ্ছে যে অমুক বিচারপতি এই উদ্দেশ্য নিয়ে এই জাজমেন্টটা দিয়েছিলেন, উনি এই কারণে এই কথাটা বলেছে, এটা আমি বলতে পারি। বিচারের রায়ের সঙ্গে আমি দ্বিমত হতেই পারি, কিন্তু বিচারপতির সম্পর্কে আমি কোনো যাকে বলে মোটিভ অ্যাট্রিবিউট করতে পারি, উনি এই কারণে এই রায়টা দিয়েছেন, এটা আমরা বলতে পারি। এ প্রসঙ্গে দর্শকদের একটু জানানোর জন্য, পরঞ্জয় গুহ ঠাকুরদা সাংবাদিক, আমাদের এখানে অনেকবার আসেন, আমার অগ্রজ সাংবাদিক। পরঞ্জয়দার একটা বই বেরিয়েছে, কন্ট্রোভার্সিয়াল জাজমেন্ট। সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র সম্পর্কে পুরো বইটা, তার আমাদের 8টি বিখ্যাত জাজমেন্ট নিয়ে, বিখ্যাত নানা কারণে পরঞ্জয়দার এই বইটি লিখেছে। বইটি লেখার পর কিন্তু তাকে একবারও কন্টেম্পটের জন্য ডাকা হয়নি, কোনো প্রশ্ন ওঠেনি, পুরোটা কিন্তু তথ্যের ভিত্তিতে লেখা। আমার মনে হয় আমাদের দর্শকদের মধ্যে তারা অনেক বিষয় খবরাখবর রাখেন, জানতে আগ্রহী, কিভাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সম্পর্কেও, তার বিভিন্ন রায় সম্পর্কেও পর্যালোচনা করা যায়, কন্টেম্পট ইনভাইট না করে, কোর্টের অবমাননা না করে। তার শেখার জন্য আদর্শ হচ্ছে ওই বইটি একবার পড়া, কন্ট্রোভার্সিয়াল জাজ, অরুণ কুমার মিশ্র সম্পর্কে লেখা বইটা, যে কেউ অনলাইনেও অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, যে কেউ দেখতে। সোফিয়া।